স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের আনাচে কানাচে এখন শুধু ঈদের কেনাকাটা, দিনরাত যেন একাকার। খুলনা মংলা মহাসড়কে নিহত 14 জনের দাফন, 9 জনের কবর পাশাপাশি। রাশিয়ার জ্বালানি তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। শুরুতেই আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী সহ দেশের আনাচে কানাচে এখন কেনাকাটার ধুম। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকছে সব মার্কেট, শপিং মল ও দোকান। ক্রেতার স্রোতের কারণে দিন আর রাত আলাদা করার সুযোগ নেই। পরিবার পরিজন নিয়ে সবাই ছুটছেন দোকানে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পণ্যটি কিনেই ঘরে ফিরছেন রাজধানী সহ সারা দেশের মানুষ। চাঁদ রাত পর্যন্ত সমান তালে বেচা বিক্রির প্রত্যাশা করছেন দোকানিরা। ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন। ঈদের কেনাকাটার খবর নিয়ে রাজধানী নিউ মার্কেট থেকে সহকর্মী জহিরুল মোহসান ও চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনুর শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। প্রথমে যাচ্ছি মোহসানের কাছে। জি মোহসান, দরজায় কড়া নাড়ছে ঈদ পবিত্র ঈদ উল ফিতর, এই মুহূর্তে মার্কেটের অবস্থা কেমন দেখছেন মোহসান? আনারুল, আজ শুক্রবার ছুটির দিন, এর ওপর ঈদ বাকি আছে আর মাত্র এক সপ্তাহ। এরই মধ্যে যেই শপিং মলগুলো রয়েছে রাজধানীর সবগুলোতেই কিন্তু কেনাকাটা বেশ জমে উঠেছে এবং আমরা এখন রয়েছি রাজধানীর নিউ মার্কেট। এই নিউ মার্কেটে সাধারণত শপিংয়ের জন্য এমনিতেই ক্রেতাদের ভিড় থাকে, এর উপর ঈদের যে চাপ রয়েছে সেটা কিন্তু ব্যাপক। আপনি আমার পিছে দেখতে পাচ্ছেন মধ্যরাতেও কিন্তু আমরা দেখছি যে এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের বেশ ভিড় রয়েছে এবং এখন যারা বিক্রেতা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছেন। ক্রেতারা তাদের পছন্দের পোশাক কেনার জন্য আমরা দেখেছি ইফতারির পর থেকেই কিন্তু আসলে এখানে বেশ ভিড়টা বাড়তে থাকে। তবে ইফতারির পর বৃষ্টি হওয়ার কারণে ঘণ্টাখানি এখানে যেই খোলা জায়গায় যে দোকানগুলো রয়েছে সেখানে বেচা বিক্রি কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর বৃষ্টি থামার পর কিন্তু আবার 30 মিনিটের মধ্যেই কিন্তু আবার ব্যবসা জমে উঠতে শুরু করেছে এবং বৃষ্টির কারণে এখানে যারা ক্রেতা ছিলেন তারাও বেশ বিপাকে পড়েছেন, কারণ নিউ মার্কেটে যে সড়ক রয়েছে সড়কের দুই পাশে বেশ কিছু পানি জমতেও আমরা দেখেছি। তবে এই সব কিছু ছাপিয়ে, প্রতিকূলতা ছাপিয়ে কিন্তু আমরা দেখছি যে ক্রেতারা বিভিন্ন দোকানে যাচ্ছেন ঈদের পছন্দের পোশাক কেনার জন্য, কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু ক্রেতাদেরকে সর্বোচ্চ যেই পছন্দ মতো পোশাক বিক্রি করার জন্য তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখেছি নানা বয়সীর যারা ক্রেতা রয়েছেন তারা এসছেন, পরিবার নিয়ে অনেকে এসছেন এবং অনেকে আসলে কিন্তু ব্যক্তিগতভাবেও একাও এসেছেন। সবাই আসলে এই যে উৎসব আমেজ এবং সামনে যে ঈদ উল ফিতর, এই ঈদ উল ফিতর উদযাপনকে কেন্দ্র করে অনেকে আবার ঢাকার বাইরে যাবেন, সেই প্রস্তুতি নিতেও কিন্তু আজকে আমরা দেখেছি যে সারাদিন এই শপিং মলগুলোতে এবং এই যে নিউ মার্কেটের যে দোকানগুলো রয়েছে এখানে বেশ ভিড় ছিল। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল শেষ সময়ে কিছুটা দাম কম পাওয়া যায়, আবার পছন্দের পোশাকটা আরও কিছুদিন ঈদের অনেকে আসলে চাঁদ রাতে বা ঈদের দুই একদিন আগে শপিং করার অভ্যস্ত রয়েছেন। তবে অনেকে বলছেন যে শুক্রবার যেহেতু আজ একটু ছুটি পেয়েছেন এবং সেই ছুটিটাকে কাজে লাগিয়ে তারা আজকে শপিংয়ে বেরিয়েছেন এবং আরও ঈদের পরও যাদের শপিং বাকি রয়েছে তারা সেই কেনাকাটা সারবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। বিক্রেতারা বলছেন রোজার শুরুতে কিন্তু বেচা বিক্রি তেমন ছিল না, তবে 15 রোজার পর থেকে তাদের বেচা বিক্রি বেড়েছে এবং প্রত্যাশিত বিক্রি তারা আরও কিছুদিনের মধ্যে হয়তো করতে পারবেন, সেটি আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়া আমরা আরও রাজধানীর বিভিন্ন যে শপিং মলগুলো রয়েছে সেখানেও দেখেছি যে ইফতারির পর মূলত কেনাকাটার ভিড়টা জমে যায় এবং সেটা মধ্যরাত পর্যন্ত এখন চলছে। রাত 2টা পর্যন্ত আমরা জেনেছি, 2টা-3টা পর্যন্ত যদি ক্রেতাদের চাপ থাকে, এইখান থেকে কিন্তু আসলে ক্রেতাদের চাপ থাকলে শপিং মলগুলো খোলা থাকছে। আনোয়ারুল। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। জমে উঠেছে বরগুনা ও পিরোজপুরের ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। স্বাদ আর সাধ্যের সমন্বয়ে পছন্দের পোশাক কিনছেন ক্রেতারা।
দেশি বিদেশি নানা ব্র্যান্ডের রং বেরঙের পোশাকের সমাহার বরগুনার বিপণিবিতানগুলোতে। পছন্দের পোশাক কিনতে দোকানে দোকানে ক্রেতাদের ভিড়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বেচাকেনা চলছে পুরো দমে। যেটার দাম 800 টাকা আছে তারা কিনে 1600 টাকা বা 2000 টাকাই চাচ্ছে। এখন বাচ্চাদের কসমেটিক্স বাকি আছে আর আমার কেনাকাটা বাকি আছে। মানে বাজেটের বাইরে হয়ে যায়, তারপরও বাচ্চা ফ্যামিলি এদের জন্য কিনতে হয়। নারীদের নতুন আকর্ষণীয় পোশাক থ্রি পিস, তানাবানা, সারারা, আলিয়া কাট, নায়রা বেশি বিক্রি হচ্ছে। তবে এবছর ভারতের কোনো পণ্য না আসায় দেশি পণ্যের চাহিদা বেশি। এরই মধ্যে বেচাকেনাও বেড়েছে বলে জানায় বিক্রেতারা। এখন তুলনামূলক আগের থেকে বেচাকেনা ফিরে আসছে মোটামুটি ভালো। 2 তারিখ বেতন পাওয়ার পর থেকে মাশাআল্লাহ বেচাকেনা খুবই ভালো। এবছর মোটামুটি ভালোই বেচাকেনা চলছে, ক্রেতাও আছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মালামাল আছে। পিরোজপুরে চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। বাজারগুলো সরগরম ক্রেতাদের পদচারণায়। রং বেরঙের পোশাক কিনতেই ব্যস্ত ক্রেতারা। আম্মুর আর বাবার কেনাকাটা বাকি আছে। আমার জামা কিনতে অনেক ভালো লেগেছে। অলরেডি 2-3টা জামা কেনা হয়ে গেছে, এখনো জুতা, পরে আরো অর্নামেন্টস, কসমেটিক্স আর অনেক কিছুই বাকি আছে। গরমে একটু সুতি টাইপ হইলে ভালো হয়, এর জন্য সুতির দিকে গুরুত্ব দিচ্ছি। ক্রেতারা জানিয়েছেন গত বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম একটু বেশি। তবে দাম বেশি হলেও ঈদের কারণে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে বেশি দাম দিয়েই পোশাক কিনছেন তারা। আর এই থ্রি পিসের ব্যাপক চাহিদা আছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা আশা রাখি ভালো হবে। এছাড়া পোশাকের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, ঈদের কেনাকাটার খবর জানতে এবারে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে রয়েছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, বন্দরনগরে ঈদের কেনাকাটার গতি কেমন দেখছেন আর দাম কেমন রাখছেন, ক্রেতারা কি বলছেন? আনোয়ার, আপনি নিশ্চয়ই দেখছেন আমার পেছনে আমরা আছি চট্টগ্রামের মেরিডিয়ান কমিউনিটি শপিং মলে। এই শপিং মলে সকাল থেকে যে পরিমাণ ক্রেতাদের ভিড়, এখানে আমরা সকাল থেকে দেখেছি একদম এখন রাত বাজে 11টা, সেই পর্যন্ত প্রত্যেকটা শপিং মলে কিন্তু ঠিক এই শপিং মলেরই অবস্থা। এখানে প্রচুর পরিমাণ ক্রেতার সমাগম রয়েছে এবং ক্রেতারা বলছেন তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন শপিং মলগুলোতে ঘুরে ঘুরে কিন্তু তাদের পছন্দের জিনিসগুলো তারা পাচ্ছেন। যেহেতু আর মাত্র 7 দিন রয়েছে ঈদের বাকি এবং শেষ কেনাকাটায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার ক্রেতারা। এছাড়া বিক্রেতারা বলছেন প্রথম রোজায় তারা যেভাবে একটি আশঙ্কা করেছিল বিক্রি কেমন হবে বা বেচা বিক্রি প্রথমে কম ছিল, সেটি এখন যেভাবে বেচা বিক্রি হচ্ছে তাদের যে আশা এবং তাদের যে একটা টার্গেট ছিল, সেই টার্গেট কিন্তু তারা পুরোপুরি তারা ফিল আপ করতে পেরেছে। আর 7 দিনের মধ্যে কিন্তু তাদের যে পণ্যগুলো রয়েছে সে পণ্যগুলো হয়তো যারা ক্রেতা রয়েছেন তাদেরকে পুরোপুরি ভাবে করতে পারবেন না শেষ পর্যন্ত, এটাই কিন্তু তারা এখন আশঙ্কা করছে। কারণ ক্রেতার চাহিদা এত বেশি, প্রত্যেকটা শপিং মলে কিন্তু এই অবস্থা। চট্টগ্রাম শহরের আমি যদি বলি বিত্তশালীদের যে শপিং মলগুলো রয়েছে এবং মধ্যবিত্ত যে শপিং মলগুলো রয়েছে, ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের এমন ভিড় একদম সেই পর্যন্ত হচ্ছে। এবারে কিন্তু বিভিন্ন শপিং মলে আমরা ঘুরে দেখেছি যে পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি মূল্য ধরা হচ্ছে না। অন্যান্য সময় পোশাকের যে অতিরিক্ত দাম থাকে এটি কিন্তু এবারে অভিযোগটা খুব কম। সবার যে সাধ্যের মধ্যেই যার যেভাবে পছন্দ সেভাবে তারা পোশাকগুলো কিনে নিচ্ছে। সে সময় কিন্তু পোশাকের পাশাপাশি জুতো, জুয়েলারি, কসমেটিক্স এবং অন্যান্য যে ঘর সাজানোর আসবাবপত্র সবকিছুই কিন্তু যার যার পছন্দ মতো প্রত্যেকটা শপিং মলে ঘুরে ঘুরে দিচ্ছেন। আমরা দেখি ছোট ছোট বাচ্চারা তাদের পরিবারের হাত ধরে এসে এখানে শুধু শপিং করা না, প্রত্যেকটা শপিং মলে কিন্তু যে ফুডজোন গুলো রয়েছে ফুডজোনও কিন্তু তারা তাদের পছন্দের খাবার গুলো খাচ্ছেন। সব মিলিয়ে আসলে শপিং করাটা এখন সবার একটা ঈদের যে আমেজ, ঈদের আমেজ কিন্তু এখনই সবার মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু শুধু কেনাকাটা না, কেনাকাটার পাশাপাশি একদম সেহরির টাইম পর্যন্ত বিভিন্ন শপিং গুলোতে ঘুরছে, ঘুরে বিভিন্ন জিনিসগুলো দেখছে তারা। অনেকের শপিং শেষ হওয়ার পরও কিন্তু তারা শপিং মলগুলোতে ঘুরছে। সব নিয়ে চট্টগ্রামের প্রত্যেকটা শপিং মলে কিন্তু এখন জমজমাট বেচাকেনা চলছে। আনোয়ার। জি রুনা, আপনাকে ধন্যবাদ। প্রিয়জনের সঙ্গে গ্রামের বাড়িতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, গাবতলীতে যাত্রীর চাপ কেমন দেখছেন আর ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কি? আলোয়ান।
আনোয়ার যেমনটি বলছিলেন, ঈদের বাড়ি ফেরার শুরু করেছে যাত্রীরা। আজকে কিছু কিছু যাত্রী আমরা দেখতে পেয়েছি, তারা আজকে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন বাস স্টেশনে এসেছে এবং কাউন্টারে যোগাযোগ করছে, বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে। তবে আমরা বর্তমানে যেই বাস কাউন্টারে আছে অথবা বাস স্টেশন আছে সেটা হচ্ছে গাবতলী বাস স্টেশন। এখানে আমি যদি দেখাই, অধিকাংশ কাউন্টারে কিন্তু একদমই ফাঁকা। অধিকাংশ বলতে সব কাউন্টারে আমি ফাঁকা দেখতে পাচ্ছি এবং যাত্রীর চাপ কিন্তু নাই। আমি এখানে বাস কাউন্টারের লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না এবং সারাদিনে কিন্তু এই সংকটটা ছিল। এবং যেই বাস ছাড়ার কথা ছিল সন্ধ্যা 7টায়, সেই যাত্রী সংকটের কারণে সেই বাস ছেড়েছে 8টা এবং 8:30, কোনোটা 9টায় ছেড়েছে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যাত্রী কম আছে এবং ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কথা বলার পরে আমরা কোনো প্রকার অভিযোগ এখন পর্যন্ত পাইনি। আর বাস মালিক এবং বাস মালিকের যে এখানে কাউন্টারে আমরা কথা বলে যে একটি অভিযোগ তারা করেছে, সেই অভিযোগটি হচ্ছে তারা বাস এখান থেকে ছাড়বে। এক হচ্ছে যাত্রীরই, দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত তারা জ্বালানি তেল পাচ্ছে না, যার কারণে এখানে প্রতিদিন যেখানে 5টি 6টি বাস ছাড়ার কথা, সেখানে আজকে তারা 2টি সর্বোচ্চ 3টি বাস ছেড়েছে এবং কোনো বাসে তারা যেমনটা বললো যে কোনো বাসে তারা পূর্ণ যাত্রী নিয়ে ছাড়তে পারেনি এবং তারা আশা করছে যে আগামী 15 তারিখের পরে হয়তো যাত্রীর চাপটা বাড়বে। আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু এখানে যাত্রীদের বাসে অথবা তাদের বাড়িতে যাওয়ার যে বাস ভাড়া, সেই বাস ভাড়ার জন্য কিন্তু একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছে। সেই মোতাবেক কিন্তু যাত্রীদের থেকে ভাড়া নিচ্ছে। আর বাড়তি ভাড়ার অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এই সংকটটি আমরা দেখেছি সেটি হচ্ছে বাস পর্যাপ্ত যাত্রী নেই এবং পর্যাপ্ত বাস তারা ছাড়তে পারছে না, এমনটি জানিয়েছে এখানকার কাউন্টাররা এবং বাসের যে মালিকরা। আনোয়ার, এই ছিল সর্বশেষ আমার কাছে। জি আলোয়ান, আপনাকে ধন্যবাদ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলোয়ান খান। রাজধানীতে আজ সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস। সন্ধ্যার কিছু পরই শিলাবৃষ্টি শুরু হয়। শুরুর দিকে বৃষ্টির তীব্রতা থাকলেও রাত 9টার দিকে তা কমে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ সময় 2.5 ঘন্টায় 18 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গরমের মধ্যে বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও ঈদকে সামনে রেখে খোলা জায়গায় পণ্য সাজিয়ে বসা ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। বৃষ্টিতে অমর একুশে বইমেলার অনেক স্টলও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে আজ সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। অস্ত্রোপচারের আগে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে যান। তিনি মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন বিরোধী দলের ওয়াকআউটকে প্রচলিত রীতি হিসেবে দেখছেন নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তাদের স্লোগান দেওয়া ঠিক হয়নি বলে মনে করেন তিনি। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকারও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার সকালে উভয়ে স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তারা বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন। নতুন স্পিকার কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। সংসদে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, এটি একটি প্রচলিত রীতি, তবে সংসদে স্লোগান দেওয়া তাদের ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ওয়াকআউট করার অধিকার তাদের রয়েছে, সংসদের এটি একটি
প্রচলিত বিধি, প্রচলিত কার্যক্রম তারা তাদের দৃষ্টিকোণ থেকে করেছে। না করলে ভালো হতো, প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার। পরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের ওপর যেন আগামীতে কোনো আঘাত না আসে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ এবং জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা শুরু হতো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সংগ্রামী জনগণ সঠিকভাবে রায় প্রকাশ করেছে যাতে আগামী দিনগুলোতে সংসদীয় গণতন্ত্রের পথ সুগম হয়। এই সংসদ মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করে মানুষের সকল আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতি প্রতিহিংসা রাজনীতি থেকে মুক্তি চায়। আজ রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি আরও বলেন, ধোঁকাবাজি রাজনীতির ব্যবসা এ দেশে আর হবে না। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে চিরবিদায় নিলেন খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 14 জন। বাগেরহাটের মংলা পৌরসভায় 9 জনকে পাশাপাশি কবরে আর খুলনায় কয়রায় 4 জনকে দাফন করা হয়েছে। গতকাল নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বর, কনে ও তাদের স্বজনদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্বজন আর পাড়া প্রতিবেশীর কান্নায় ভারী হয়ে উঠেছে মংলার শেলাবুনিয়া গ্রামের পরিবেশ। নিহত আব্দুর রাজ্জাক ও তার পরিবারের 8 সদস্যের দাফন শেষ হলেও থামছে না কান্না। আব্দুর রাজ্জাকের 5 ছেলে ও 1 মেয়ে ছিল। বৃহস্পতিবার দুর্ঘটনায় তার 2 ছেলে, 1 মেয়ে, 1 পুত্রবধূ ও 4 নাতি নাতনি নিহত হয়েছেন। জীবিত আছেন আরও 3 ছেলে ও রাজ্জাকের স্ত্রী। সাব্বির এরকম বিদায় আমরা কখনো কল্পনা করিনি। আল্লাহ যেন সাব্বিরকে এবং সাব্বিরের ফ্যামিলি সহ রাজ্জাক কাকা যে 9 জন মারা গেছে তাদের সকলকে বেহেশত নসিব করুক। আর আমরা চাই না এরকম মংলা হাইওয়ে রোডে যেন এরকম আর সড়ক দুর্ঘটনা না হয়, এই কামনা আমরা করি। আমি খুব দুঃখ জায়গা পাচ্ছি, আমি সারা রাত জুমার নামাজ শেষে মংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং বাগেরহাট জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম সহ 4 জনকে খুলনার কয়রায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন মাইক্রোবাসের চালক নাইম শেখ। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গের বুনিয়া গ্রামে। সেখানে তার দাফন সম্পন্ন হয়। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বিয়ের পর নববধূকে নিয়ে খুলনার কয়রা থেকে মংলা ফেরার পথে বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 9 জন সহ 14 জনের প্রাণহানি ঘটে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।
আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার জ্বালানি তেলের উপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য 11 এপ্রিল পর্যন্ত বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের অংশ হিসেবে রাশিয়ার তেল কেনা বেচার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে তেলের দাম দ্রুত বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ তাদের কৌশলগত রিজার্ভ থেকে 172 মিলিয়ন ব্যারেল ছাড়ের ঘোষণা দেয়। অমর একুশে বইমেলা শেষ হওয়ার পথে। আগের সিদ্ধান্ত অনুযায়ী 15 মার্চ ভাঙবে বাঙালির প্রাণের এ আয়োজন। আজ সকাল থেকে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। পাশাপাশি স্টলগুলোতে ঘুরে পছন্দের বই দেখে আরেকটি শিশু প্রহর কাটল তাদের। ক্ষুদে পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে বইমেলা। সাপ্তাহিক ছুটির দিন অভিভাবকের হাত ধরে বইমেলায় এসেছে ছোট্ট পাঠকরা। আর দুদিন পরই শেষ হবে মেলা। শিশু প্রহরে ছোটদের মূল আকর্ষণ ছিল পুতুল নাচ, সেই সাথে পাপেট শোতে নানা ধরনের মজার গল্প। এসবে মেতে ওঠে ক্ষুদে পাঠকরা। স্টলে ঘুরে বই দেখছে শিশুরা, তাদের পছন্দের বই কিনেও দেন অভিভাবকরা। বেশি ভিড় দেখা যায় গল্প, ছড়া, রূপকথা, বিজ্ঞান ভিত্তিক ও শিক্ষামূলক বই প্রকাশনার স্টলগুলোতে। আমরা আসলে চাই যে বাচ্চারা বই পড়ুক, তারা বই থেকে কিছু জ্ঞান অর্জন করুক। এই সমাজে যেহেতু অন্যায় অবিচারগুলো আছে, সেগুলি ভালো মন্দগুলো আছে, তারা একটু বাছ বিচার করা শিখুক। আমি কিনতে চাচ্ছি এখন যেগুলো রহস্য টাইপের, আর যে সায়েন্স ফিকশন আছে, আমার সায়েন্স ফিকশনগুলো স্পেশালি অনেক ভালো লাগে। বিভিন্ন রকমের বই সে দেখতে পাবে, রং করি বই দেখতে পাবে, তার বাংলার যে ইতিহাস ঐতিহ্য 21 সম্পর্কে সে জানতে পারবে। এর জন্যই ওদেরকে বইমেলাতে নিয়ে আসা। প্রকাশকরা জানান, খেলা কিংবা মজার ছলে শেখা যায় এসব বই বেশি আকৃষ্ট করছে পাঠকদের। শিশুদের জন্য এটা বেশ ইফেক্টিভ একটা জিনিস, এবং হাতে কলমে শেখার ব্যাপারটা যেহেতু আছে, তো ওরা বেশ মজা পায়। অনেক সময় রাজা বেশি খায়, পেট মোটা হয়ে যায়, তো আমাদের বেশি খাদ্যাভ্যাসের আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেটা বাচ্চাদের বোঝানো হয়েছে। বিভিন্ন মনীষীরা তাদের শৈশবকালে কি লক্ষণ ছিল, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম ছিল, ওই জিনিসটা এই বইটার মধ্যে আমি মেসেজ দিয়েছি। শুক্রবার বেলা 1টায় শিশু প্রহর শেষ হওয়ার পর থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা করলে 30 মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। 1 ঘন্টায় ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার পর লারিজানি পাল্টা হুমকি দেন। এদিকে শুক্রবার ভোরে নতুন দফায় ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহর থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 57 জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। যুদ্ধ শুরুর পর প্রথম সংবাদ সম্মেলনে ইসরায়েলকে আগের থেকে আরও বেশি শক্তিশালী হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের আনাচে কানাচে এখন শুধু ঈদের কেনাকাটা, দিনরাত যেন একাকার। খুলনা মংলা মহাসড়কে নিহত 14 জনের দাফন, 9 জনের কবর পাশাপাশি। রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।